দেখা যাচ্ছে স্লাইড? Yes, sir. Yes, sir. হ্যাঁ, ঠিক আছে, তো আমরা শুরু করি। তো যেটা বলতেছিলাম যে আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে সিরামিক প্রসেসিং। তো মেটাল প্রসেসিং এর মধ্যে আমরা কয়েকটা মানে প্রসেসিং টেকনিক পড়লাম, এবং আগেও আমি বলে আসছি যে এই কোর্সে সবকিছুই আমরা অল্প অল্প করে জানবো, একদম টু দা মানে পয়েন্ট বা ইন ডেপথ আমরা কিন্তু সবকিছু জানার আসলে সম্ভব হয় না এই কোর্সে। তো যাই হোক, সিরামিক প্রসেসিং এর ক্ষেত্রেও তাই। কারণ হচ্ছে সিরামিক প্রসেসিং মানে যেটা আমি বারবারই বলি যে এগুলা এত বড় টপিক, যেমন সিরামিক প্রসেসিং একটা কোর্স, একটা 3 ক্রেডিট কোর্স হচ্ছে সিরামিক প্রসেসিং। তো ওইটাকে আমি এক লেকচারে শেষ করা বা 2 লেকচারে শেষ করাটা ভেরি ডিফিকাল্ট। তো তারপরেও যেটা মেন কথা যে আমাদের একদম সিম্পল যেই যতটুকু দরকার, মানে জাস্ট প্রসেস গুলো চেনা, কি কি প্রসেস আমরা সিরামিক বানাইতে পারি, তো এই একদম বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা পড়ালেখা করব। আর তোমাদেরকে যেটা বারবার বলি যে কারো যখন আগ্রহ থাকবে যে না আরেকটু বেশি জানবো বা আরেকটু, তখন তোমরা কিন্তু ইজিলি বই থেকে একটু পড়লে আরেকটু ডিটেলস জানতে পারবা। বাট স্লাইডে আমরা কিন্তু হয়তো একদম মেইন কথাগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, তো ফার্স্টে যদি বলি যে টাইপ অফ সিরামিক এন্ড দেন প্রসেসিং, তো মেইনলি আমরা সিরামিককে 3টা ক্যাটাগরিতে ভাগ করব। দেখো, এখন থেকে কিন্তু ডিটেলসে যাচ্ছি আমরা, মানে সিরামিক আমরা স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া করেছি। তো এখন হচ্ছে, আর মোস্ট প্রবলি ডক্টর মাহবুব হাসান স্যার উনি তোমাদের পলিমার অলরেডি পড়াইছে আমি যতটুকু জানি। তো পলিমার মানে মেইনলি 3টা যে বড় সেকশন, যে মেটাল, সিরামিক এবং পলিমার, ম্যাটেরিয়ালস এর 3টা বড় সেকশন। তো 3টার মধ্যে কিন্তু স্যার তোমাদের পলিমারটা পড়াইছে, আমি কিন্তু মেটাল এবং সিরামিক এই দুটো পোরশন কভার করতেছি। সো বুঝতেই পারতেছো যে ম্যাটেরিয়ালস এর মানে সেক্টর। আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ওইটা আমরা আসলে আলাদা করে আর পড়াই না। ওইটা সেমিকন্ডাক্টর সম্পর্কে তোমাদের টুকটাক যতটুকু আইডিয়া আছে ওইটাই এনাফ, এরপরে আমরা ডিটেলসে যাব পরে। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম যে সিরামিককে মেইনলি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ট্রেডিশনাল সিরামিক, ঠিক আছে, যেটা কিনা একদম নরমাল, যেটা হচ্ছে একদম মানে প্রাচীন যুগ থেকে যেই পদ্ধতিতে আমরা সিরামিক প্রসেসিং করি, দ্যাট ইজ ট্রেডিশনাল সিরামিক। এবং এখানে লেখা আছে পার্টিকুলেট প্রসেসিং। তো কেউ কি বলতে পারো পার্টিকুলেট প্রসেসিং কি জিনিস? কোন আইডিয়া? আচ্ছা, দেখো আইডিয়া কিন্তু তোমাদের আছে, কিন্তু তোমরা নামটা একটু অন্যরকম দেখে তোমরা ধরতে পারো নাই। এটা হচ্ছে পাউডার মেটালার্জি পড়াইছিলাম, মনে আছে? পাউডার প্রসেসিং টেকনিক মেটালের ক্ষেত্রে Yes, মনে sir. পড়ে? Yes, এইটাই sir. সেম। কি হচ্ছে পার্টিকুলার বলতে বোঝাচ্ছে পার্টিকেল বানাবো দেন ওটাকে প্রসেসিং করবো। সো এটা অ্যাকচুয়ালি সলিড, সরি মানে কি বলে, পাউডার মেটালার্জি অ্যাকচুয়ালি। তো ট্রেডিশনাল সিরামিক দেখবো আমরা যে পার্টিকুলার প্রসেসিং মানে হচ্ছে ছোট ছোট পার্টিকেল থাকবে, ওটাকে প্রসেসিং করে আমরা আলটিমেটলি ওই সিরামিক, ট্রেডিশনাল সিরামিক প্রোডাক্ট বানাবো। তো এটা গেল ট্রেডিশনাল সিরামিক। আরেকটা হচ্ছে এখন নিউ, মানে যে অ্যাডভান্স যে লেভেলের সিরামিক গুলো আমরা ইউজ করি, বা নিউ সিরামিক গুলো যেগুলো ইউজ করি, সেটা হচ্ছে আবার আরেকটা ক্যাটাগরিতে পড়ে, দ্যাট ইজ নিউ অর অ্যাডভান্স সিরামিক। এবং এই ক্ষেত্রে আমরা পার্টিকুলার প্রসেসিং করি, তবে এটার প্রসেসিং টেকনিকে অনেক ডিফারেন্স আছে, সেটা আমরা একটু পরেই দেখবো, এর পরের স্লাইডটাতে আছে। সো মেইনলি ট্রেডিশনাল এবং অ্যাডভান্স দুইটাতে হচ্ছে পার্টিকুলার প্রসেসিং। আচ্ছা, গ্লাস, যদিও আমরা গ্লাস সম্পর্কে খুব বেশি ডিটেইলসে যাব না, তবে গ্লাস ইজ ওয়ান টাইপ অফ সিরামিক, এবং এই গ্লাস প্রসেসিংটা আবার অন্য প্রসেস, গ্লাস প্রসেসিং টেকনিকটা আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে সলিডিফিকেশন প্রসেসিং। ঠিক আছে, মানে আমরা দেখবো, তোমরা যদি ইউটিউবে জাস্ট নরমালি লেখো গ্লাস মেকিং বা গ্লাস প্রসেসিং, তোমরা দেখবা যে কি মানে গ্লাস প্রসেসিং টেকনিকটা কতটা ইন্টারেস্টিং। তো যাই হোক, আমরা পরে ডিটেলসে যাবো এগুলো সবই আস্তে আস্তে। তো এই 3টা মেইন ক্যাটাগরিতে আমরা সিরামিক ম্যাটেরিয়াল গুলোকে ডিভাইড করে থাকি। এখন দেখো যে কোশ্চেন হচ্ছে যে কেন তাহলে সিরামিকের এই পার্টিকুলার প্রসেসিংটাই মেন, আর কেন ওই এক্সট্রুশন, তারপরে এই যে মেটালের ক্ষেত্রে যেগুলো শিখছো, তোমার কাস্টিং, এগুলো কেন হচ্ছে না বা কেন পসিবল না? সো এটার অ্যান্সারটা হচ্ছে যে সিরামিক ম্যাটেরিয়াল গুলোর ক্ষেত্রে আমরা জানি যে এগুলোর মেল্টিং পয়েন্ট রিলেটিভলি হাই। রিলেটিভলি মানে কি, অনেক হাই বলা যায়। সো যেহেতু মেল্টিং পয়েন্ট অনেক হাই, তো এটা কাস্টিং যে তুমি করবা, মোল্ডের মানে কি বলে, তুমি মোল্ডে যে দিবা, ওই মোল্ড দেখা যাবে সেই টেম্পারেচারটাকে ধরে রাখতে পারবে না। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ওই এত হাই টেম্পারেচার উঠায় তুমি মানে কি বলে সিরামিক ম্যাটেরিয়ালটাকে মানে মেল্ট করবা, এটাও ফিজিবল না। ঠিক আছে, সো এই কারণে দেখা যায় যে আমাদের কাস্টিংটা খুব একটা মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশন হয় না, সেটা ইমপ্র্যাকটিক্যাল। এটার কারণে কাস্টিং করে আমরা সিরামিক প্রসেসিং করতে পারি না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা প্রবলেম হচ্ছে যে যেহেতু সিরামিক ম্যাটেরিয়াল গুলো ব্রিটেল, এটা আমরা সবাই জানি।
ঠিক আছে? তো সিরামিক যেহেতু ব্রিটল এই কারণে কিন্তু তুমি ওই যে এক্সট্রুশন বলো বা রোলিং বলো বা তোমার ওই ড্রয়িং বলো, যে কোনো ড্রয়িং অপারেশন মানে ফর্মিং অপারেশন যেগুলো ছিল মেটালের ক্ষেত্রে ওগুলো একটাও পসিবল না। কেন বুঝতে পারছো? কারণ ব্রিটলনেস মানে কি, তার ডাক্টিলিটি খুবই কম। সবাই তো এটা এতটুকু আমরা বুঝি এটলিস্ট। তো যেহেতু ডাক্টিলিটি অনেক কম, তোমাদের মেকানিক্যাল প্রপার্টিও তো মনে স্যার পড়াইছে না, মানে যে এইগুলা ব্রিটলনেস ডাক্টিলিটি Yes, স্যার sir. পড়াইছে। Yes, sir. হ্যাঁ, পড়ানোর Yes, কথা। sir. সো ব্রিটলনেস মানে যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু তার ডাক্টিলিটি খুবই কম হয়। সো সেই ক্ষেত্রে কি হয়ে যায়, তো তোমার ওই ডাক্টিলিটি কম হলে তোমার যে কোনো মানে ম্যাটেরিয়ালস কে তুমি টেনে লম্বা করা বা প্রেসার দিয়ে স্কুইচ করা এটা কিন্তু এতটা ইজি হয় না। তো এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি। এই কারণে দেখা যায় যে তোমার ওই ডিফর্মেশন যেগুলা মানে এই কি বলে এটাকে ফর্মিং অপারেশন যেগুলো সেটাও পসিবল হয় না। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে কেন পার্টিকুলার প্রসেসিংটাই হচ্ছে সবচেয়ে কমন কি বলে সিরামিক প্রসেসিং টেকনিক। তো যাই হোক দেখো, দ্য অ্যাজ মাইন্ড র ম্যাটেরিয়ালস ইউজুয়ালি হ্যাভ টু গো থ্রু এ মিলিং। এখানে যেটা করা হয় যে র ম্যাটেরিয়াল যেগুলো থাকে অ্যাজ মাইন্ড, সেগুলোকে মিলিং বা গ্রাইন্ডিং অপারেশনের মাধ্যমে পার্টিকেল সাইজটাকে ছোট করা হয়। ঠিক আছে, মাইক্রো থেকে ন্যানো লেভেলে পর্যন্ত নিয়ে যাই আমরা। সো দিস ইজ ফলোড বাই স্ক্রিনিং, দেন হচ্ছে স্ক্রিনিং করি যাতে করে সেম সাইজ পার্টিকেল আমরা পাই টু ইল্ড এ পাউডার প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাভিং এ ডিজায়ার্ড রেঞ্জ অফ পার্টিকেল সাইজ, মানে আমাদের যদি একটা সাইজ রেঞ্জ থাকে আমাদের যে এত সাইজ রেঞ্জের মধ্যে আমরা চাই পার্টিকেল, সো আমরা স্ক্রিনিং করি বা সোজা কথা ছাঁকনি, ছেঁকে আমরা পার্টিকেল গুলো নেই, দেন আমরা পরের প্রসেসে যাই পার্টিকেল সলিড মানে পার্টিকেল গুলাকে দেন আমরা পাউডার মেটালজি প্রসেস বা পার্টিকুলেট প্রসেসিং এর মাধ্যমে আমরা ফাইনাল প্রোডাক্টের দিকে যাই। সো এটা হচ্ছে বেসিক সিরামিক প্রসেসিং এর আমরা কথাগুলো শিখলাম। এখন আমরা ওই অ্যাডভান্স সিরামিক এবং ট্রেডিশনাল সিরামিকের কিছু ডিফারেন্স দেখবো। ঠিক আছে, আমরা গ্লাসেরটা স্যার, একটা আলাদা প্রশ্ন গ্লাস। ছিল। বলো, শুনতেছি। হ্যালো স্যার, আমাদের এই সিরামিকের ক্ষেত্রে যদি কণগুলোর আকার ছোট বড় হয় বা বিভিন্ন ধরনের হয়, তাহলে স্যার মূল সমস্যাটা কি হবে? কিসের আকার, মানে পার্টিকেল সাইজ? ইয়েস স্যার। অবশ্যই ডিফারেন্স হবে, এটা তো সিম্পল। তুমি হোমোজিনিটি নষ্ট হবে এক নম্বর কথা। প্রপার্টি, যে কোনো ম্যাটেরিয়ালস এর প্রপার্টি তো ডিপেন্ড করবে কিসের উপর, তোমার পার্টিকেল সাইজের উপর বা গ্রেন সাইজের উপর। তা তুমি যদি বিভিন্ন সাইজের জিনিস নাও, আর তুমি নিজেই বুঝতে পারছো, ধরো তুমি মার্বেল নিয়ে মার্বেল একটা পাত্রে রাখবা, তুমি যদি সেম হোমোজেনাস মার্বেল রাখো, সব মার্বেল সেম সাইজ, তাহলে তার যে প্রপার্টিটা থাকবে, আর তুমি যদি বিভিন্ন সাইজ ছোট বড় মিলিয়ে রাখো তাহলে কিন্তু তার প্রপার্টি ডিফারেন্স হবে। এটা তো সিম্পল। তবে সবসময় আমরা প্রেফার করি যে মানে কি বলে হোমোজেনাস স্ট্রাকচার। কারণ তুমি দেখো মেটালের ক্ষেত্রে যে আমরা ওই অ্যাটমিক স্ট্রাকচার পড়ছো, ওই অ্যাটমের সাইজ তো সবার ক্ষেত্রে সেম, তাই না? তো তুমি যখন এখানে আইসা দেখবা যে ভেরিয়েশন নিয়ে আসতেছো, যে পার্টিকেলস আলাদা ডিফারেন্স হবে। তবে হ্যাঁ, তোমার পক্ষে সম্ভব হয় না যে একদম সব পার্টিকেল সেম সাইজ রাখা। তো এই জন্য আমরা যেটা করি যে একটা রেঞ্জ অফ পার্টিকেল সাইজ, খেয়াল করছো? এখন তুমি একটা পার্টিকেল 1 মাইক্রোমিটার, আরেকটা পার্টিকেল 30 মাইক্রোমিটার, তাহলে তো হবে না। এখন 1 থেকে 5 এর মধ্যে সব হইতে হইলে ঠিক আছে, ফাইন, এটা আমরা বলবো হোমোজেনাস। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার, এটা নিয়ে আমার সন্দেহ ছিল যে একটা রেঞ্জের মধ্যে হইলে হয়তো হ্যাঁ, এখানে তো এখানে রক্ষা রেঞ্জ করা কথা সম্ভব হবে। হ্যাঁ, রেঞ্জ কথা কিন্তু ছিল, মানে এক্সাক্ট সাইজ তো তুমি পাবা না একদম সবাই সেম সাইজ, এটা তো ডিফিকাল্ট, তাই না? বুঝতে পারছো তো এখন? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন যেটা বলতেছিলাম যে আমরা এখন ট্রেডিশনাল সিরামিক প্রসেসিং এবং অ্যাডভান্স সিরামিক এর মানে আমরা কিছু ডিফারেন্স দেখব। আচ্ছা, ফার্স্টে যদি বলি যে ট্রেডিশনাল সিরামিক কি জিনিস, আচ্ছা একটু বলি যে ট্রেডিশনাল সিরামিক কোন কোন সিরামিকটা। ট্রেডিশনাল সিরামিক হচ্ছে তুমি নরমালি তোমার ক্লে ম্যাটেরিয়াল, যেটা মানে ক্লে থেকেই কিন্তু সিরামিক বানায়। এটা তোমরা আস্তে আস্তে হয়তো জানার কথা, না জানলে এখন জানলা। তো ক্লে থেকে আমরা যে সিরামিকটা বানাই সেটা একদম সিম্পল প্রসিডিউর। কি করি জানো? ক্লে কে আমরা একটা শেপ দেই, সেই শেপ দিয়ে ওকে ফার্স্টে ড্রাইং করি, এরপর ওটাকে ফায়ারিং করি, দেন আমরা ওই ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাই। এরপরে তোমার সারফেস ফিনিশ, তারপরে তোমার কোনো সারফেসের পেইন্ট করে বা কি করে আমরা আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা পাই। তো এটা একদম ট্রেডিশনাল সিরামিকের কথা যদি বলি। এখন দেখো যে আমরা যদি মানে ট্রেডিশনাল সিরামিকের সাথে অ্যাডভান্স সিরামিকের কম্পেয়ার করি, তাহলে দেখবো যে অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে শুধু ক্লে দিয়ে কিন্তু আমরা বানাই না। কারণ অ্যাডভান্স লেভেলের সিরামিক গুলাতে আমাদের একটা কম্পোজিট থাকে। কম্পোজিট মানে কি? মানে মিক্সচার অফ টু অর মোর অক্সাইড অর নাইট্রেট অর সিলিসাইড অর বোরাইড অর কার্বাইড। মানে মেনলি হচ্ছে এখানে একটা মিক্সচার বা কম্পোজিশন, মানে কি বলে এটাকে মানে কম্পোজিট অফ টু অর থ্রি টাইপস অফ
কম্পাউন্ড অ্যাকচুয়ালি বলা যায়। যেমন ধরো অক্সাইড থাকতে পারে, বিভিন্ন মেটাল অক্সাইড বা নাইট্রাইট থাকতে পারে বা সিলিসাইড থাকতে পারে। তো এদের যে মিক্সচার অনেক সময় মানে একটা থাকে, অনেক সময় একাধিক থাকে। তো এই যে মিক্সচারটা থাকে, এইটা দিয়ে আমরা আলটিমেটলি সিরামিকটা বানাই। আর ট্রেডিশনাল সিরামিকটা শুধুমাত্র ক্লে। সো এখানে একটা বেসিক ডিফারেন্স আছে। সো মোরওভার দ্য কেমিক্যাল কম্পোজিশন, ক্রিস্টাল স্ট্রাকচার এন্ড গ্রেন সাইজ ক্যান বি কন্ট্রোল প্রিসাইসলি। এখানে এই যে অক্সাইড, নাইট্রাইট, সিলিসাইড বা বোরাইড এগুলো দিয়ে যখন আমরা অ্যাডভান্স সিরামিক বানাবো, তখন আমার হাতে কিন্তু কেমিক্যাল কম্পোজিশন বা ক্রিস্টাল স্ট্রাকচার বা গ্রেন সাইজ কন্ট্রোল করাটা মানে মোর প্রিসাইসলি আমরা করতে পারবো। কিন্তু ক্লে যেহেতু, ক্লে কিন্তু আমাদের ন্যাচারাল, ঠিক আছে, ক্লে কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট। তো ওইখানে কিন্তু কম্পোজিশন বা ক্রিস্টাল স্ট্রাকচার কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, প্রিসাইসলি কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট। সো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। 2 নাম্বার দেখো যে for composition traditional ceramic determined by the composition of the clay which is, যেটা বললাম যে কম্পোজিশনটা টোটালি ডিটারমাইন করবে হচ্ছে ক্লে, যেটা আমরা ইউজ করি। সো সিরামিক ফ্রম ডিফারেন্ট অরিজিনস এন্ড সিরামিক কিলনস আর ডাইভার্স ইন দেয়ার টেক্সচার। সো এখন বিভিন্ন অরিজিনের ক্লে যদি আমরা ইউজ করি, তাহলে সিরামিকের টেক্সচারের ডিফারেন্স পাবো। অথবা সিরামিক কিলনস, কিলনস মানে কি জানো কেউ? এই ওয়ার্ডটা কি পরিচিত? সিরামিক কিলনস? স্যার, স্যার যে ব্রিক ক্লিনের মতো স্যার এখানে। এক্স্যাক্টলি, মানে এটা সোজা কথা ফার্নেস। আরো Yes, ইজিলি sir. যদি বলি, দ্যাট ইজ ফার্নেস, যেখানে আমরা ফায়ারিং করব। যেমন আমরা সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে সিরামিকের হচ্ছে তোমার, আমরা মানে এই কিলস এর সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে যেমন আমরা ফায়ার ব্রিক যেটা বানাই। তোমরা ইটের ভাটা, সোজা কথা যেটা জানো, যে ইটের ভাটায় দেখছো যে আমরা ইটের ভাটাতে কি করি, ওটাকে ফায়ারিং করা লাগে। এবং এবং ওই যে তোমার ইটের ভাটার ক্ষেত্রে সবসময় তোমরা খেয়াল করছো যে ওই মানে কি বলে ওটাকে, যে এক্সস্ট গ্যাস গুলো বের হয়ে চলে যায়। তো এক্সস্ট গ্যাস গুলো কই থেকে আসে? এটা কিন্তু ফায়ারিং এর পরেই আসে। তো হোয়াটএভার, এটা হচ্ছে কিলন। তো যেটা বললাম যে এখানে ট্রেডিশনাল সিরামিক ক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমার ক্লেটাই সবকিছু কন্ট্রোল করে, ঠিক আছে। ইন কন্ট্রাস্ট অ্যাডভান্স সিরামিক আর মেইনলি মানে ম্যানুয়ালি মেড পিওর কোম্পানি, এটা টোটালি ম্যানুয়ালি মেড। সো দ্য কোয়ালিটি এন্ড আর ডিসাইডেড বাই দ্য পিউরিটি অফ দ্য মেটেরিয়ালস এন্ড প্রোডাকশন প্রসেস, নট বাই দ্য অরিজিন। সো এখানে যেটা ক্লেটা হচ্ছে শুধুমাত্র যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট, সো এটা মানে এটার কোয়ালিটি বা কম্পোজিশন ডিটারমাইন করবে হচ্ছে বিভিন্ন অরিজিনের ক্লে বা মানে ডিফারেন্ট টাইপ অফ অরিজিনের, মানে ডিফারেন্ট টাইপ অফ ক্লে ফ্রম ডিফারেন্ট অরিজিন হইলে তার কম্পোজিশনও ডিফারেন্ট হবে। তবে অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে হচ্ছে আমার উপর, আমি কি কম্পাউন্ড ইউজ করতেছি, কোন অক্সাইড ইউজ করতেছি, কোন নাইট্রেট ইউজ করতেছি, এইটার উপর তোমার কোয়ালিটিটা ডিপেন্ড করবে এবং প্রোডাকশন প্রসেস যেটা, সেটার উপরও কিছুটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা অরিজিনের উপরে কিন্তু ডিপেন্ড করবে না। ওকে, এরপরে দেখো প্রোডাকশন প্রসেস যদি বলি, তাহলে আমি একটু আগে যেটা বললাম যে ট্রেডিশনাল সিরামিক আমরা কি করি, কিচ্ছু না, শুধু আমরা পাউডার পাউডার নেই, পাউডার স্যাম্পল নেই, ওটাকে কম্প্রেস করে একটা শেপ দেই, দেন ড্রাই করি, দেন আমরা ফায়ারিং করে কিন্তু বানায় ফেলি। এটা হচ্ছে একদম ট্রেডিশনাল সিরামিক। এখন দেখো যে অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে কি করা হয়। অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে কিছু অ্যাডভান্স মেথড ইউজ করা হয়, লাইক ড্রাই প্রেসিং, আইসোস্ট্যাটিক প্রেসিং, ইনজেকশন মোল্ডিং এন্ড ভেপার ডিপোজিশন। বিভিন্ন আমরা অ্যাডভান্স লেভেলের টেকনিক আমরা কিন্তু ইউজ করে থাকি, which can acquire uniform density distribution and relatively accurate grain body size, and the density is also developed. মানে বুঝতে পারছো যে যখন আমরা অ্যাডভান্স লেভেলের প্রসেস ইউজ করি, যেমন লাইক ড্রাই প্রসেসিং, মানে ড্রাই প্রেসিং, আইসোস্ট্যাটিক প্রেসিং, ইনজেকশন মোল্ডিং বা ভেপার ডিপোজিশন, এগুলোর ক্ষেত্রে আমরা ইউনিফর্ম ডেনসিটি ডিস্ট্রিবিউশনটা পাই একদম পুরো ওভারঅল, মানে মানে তোমার কি বলে এটাকে, ওভারঅল যে আমাদের প্রোডাক্টটা পাবো, সেখানে আমাদের ডেনসিটিটা মোটামুটি ইউনিফর্ম থাকে। এবং তার গ্রিন বডি সাইজ মানে হচ্ছে জাস্ট তোমার ওই শেপ দেওয়ার পরে যে সাইজ, দ্যাট ইজ গ্রিন বডি সাইজ, এটা আমাদের অ্যাকুরেট পাই আমরা, এবং এটার ডেনসিটিটা মোটামুটি ভালো হয়। তো যাই হোক, এটা গেল একটা কথা। এবং যে এখানে একটা কথা ইম্পর্টেন্ট, যে সিন্টারিং মেথড অফ অ্যাডভান্স সিরামিক হ্যাভ মেড বিগ breakthrough than traditional ceramic which are mainly dependent on ceramic kilns। যেটা বললাম যে ট্রেডিশনাল সিরামিক টোটালি ডিপেন্ড করে হচ্ছে সিরামিক কিলস এর উপর, যে ওইখানে আমরা শুধুমাত্র ফায়ারিং করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যায়। কিন্তু অ্যাডভান্স সিরামিকের ক্ষেত্রে সিন্টারিং মেথডটা কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে নরমাল সিরামিক কিলস না। এখানে যেটা ইউজ করি আমরা, হয় ভ্যাকুয়াম সিন্টারিং ইউজ করি, বা প্রোটেকশন অ্যাটমসফিয়ার সিন্টারিং ইউজ করি, বা হট সিন্টারিং ইউজ করি, বা হাই টেম্পারেচার আইসোস্ট্যাটিক সিন্টারিং ইউজ করি, বা রিঅ্যাকশন সিন্টারিং, সেলফ প্রপারেটিং হাই টেম্পারেচার সিন্টারিং। মানে মেইন কথা বলি তোমাদের, সিন্টারিং স্টেপটা কি? সিন্টারিং স্টেপটা হচ্ছে যখন ফায়ারিং করি, তখন ওই যে পার্টিকেল গুলো ছিল তাদের মধ্যে একটা বন্ড ফর্ম করে, যাতে করে আমরা ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাই। এবং আমরা
ওটা হচ্ছে সিন্টারিং প্রসেস বলে এটাকে। তো ট্রেডিশনাল ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করি, ফায়ারিং করে দেই, ডাইং করি, দেন ওইটাকে একটা কিলনে নিয়ে ফায়ারিং করি, এতে করে আমাদের সেই বন্ডটা ফর্ম করে ফেলে। কিন্তু অ্যাডভান্স লেভেলের সিরামিক এর ক্ষেত্রে আমাদের এখানে আরো কিছু অ্যাডভান্স আমাদের টেকনিক চলে আসছে, মানে সিন্টারিং প্রসেসে কিছু অ্যাডভান্স লেভেলের টেকনিক চলে আসছে, লাইক তোমার কি বলে ভ্যাকুয়াম সিন্টারিং, মানে ভ্যাকুয়াম করে দেন সিন্টারিং করা, বা প্রোটেকশন অ্যাটমসফিয়ার সিন্টারিং, বা হট প্রেস সিন্টারিং, বা হাই টেম্পারেচার আইসোলেটেড প্রেসিং। তো বিভিন্ন ধরনের সিন্টারিং প্রসেস কিন্তু চলে আসছে অ্যাডভান্স লেভেলের প্রসেসিং এর ক্ষেত্রে। তো যেটা বলতেছিলাম যে এগুলো প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমরা শিখবো পরে, এখন শুধুমাত্র আমরা জেনে রাখলাম এই প্রসেসগুলোতে আমরা বানাইতে পারি। তারপরেও বললাম যে তোমাদের জানার ইচ্ছা থাকলে তোমরা কিন্তু নিজেরা একটু চেষ্টা করে জানতে পারবা, ঠিক আছে? ওকে, আর লাস্ট আমাদের এক্সাম মানে কি বলে ডিফারেন্সটা হচ্ছে যে ফর পারফরম্যান্স অ্যাডভান্স সিরামিক হ্যাভ মেনি পার্টিকুলার প্রপার্টিজ সাচ এস হাই স্ট্রেংথ, হাই হার্ডনেস, corrosion resistance, electrical conductivity, electric insurance, insulation and other properties on magnetic, electrical, optical, bioengineering। মানে মেইন কথা হচ্ছে অ্যাডভান্স সিরামিকের তোমার ফিল্ড হচ্ছে খুবই ভাস্ট। মানে তুমি যদি অ্যাপ্লিকেশন বেস চিন্তা করো, এটা মোটামুটি অনেক অ্যাপ্লিকেশনে ইউজ হয়। মানে ট্রেডিশনাল সিরামিকটা হচ্ছে আগে প্রথম, মানে আদিম যুগের সিরামিক বলতে গেলে ট্রেডিশনাল সিরামিক। তবে এখনো ট্রেডিশনাল সিরামিক কিন্তু আমাদের মানে কি বলে প্রচুর পরিমাণে আমাদের প্রোডাকশন হয়, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, এটা গেল। আর বিভিন্ন ইয়েতে আমরা ইউজ করে থাকি। তো মেইন কথা যদি বলি, এই চারটা পয়েন্টের বেস করে আমরা যদি আফটার অল বা ওভারঅল চিন্তা করি, the advantage of advanced ceramic comparing with traditional ceramic is that advanced ceramic can perform strict control on raw material product preparation and follow up producing process. This makes it possible to produce ceramics with different properties which are needed in practice। তার মানে বুঝতে পারছো যে আমি যদি ট্রেডিশনাল সিরামিকের সাথে কম্পেয়ার করি, তাহলে অ্যাডভান্স সিরামিকে আমরা যেটা করি যে র মেটেরিয়ালস এর একটা কন্ট্রোল, আমাদের স্ট্রিক্ট কন্ট্রোল আমরা পারফর্ম করি, এবং প্রোডিউসিং প্রসেসে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের টেকনিক গুলো আমরা ইউজ করি। এর ফলে যেটা হয় যে আমরা বিভিন্ন প্রপার্টি পাই সিরামিকের, যেটা কিনা আমাদের বিভিন্ন প্র্যাকটিসের ক্ষেত্রে দরকার পড়ে, যেটা কিনা ট্রেডিশনাল সিরামিক দিয়ে সেই মানে পারপাসটা কিন্তু মিট করা পসিবল হয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল আমাদের মানে ডিফারেন্স। কারো কোনো কোশ্চেন থাকলে করবা, নাহলে আমরা কিন্তু আগে যাব, ঠিক আছে? ওকে, তো যদি এটা বুঝো তাহলে এবার আমরা চলে যাব যে একটা ওভারঅল আমরা যদি সিরামিক প্রসেসিং যেটা, ওটার তাহলে মানে মূল পার্থক্যটা কি হয় জেনারেলের সাথে? মানে ট্রেডিশনালের সাথে অ্যাডভান্স। হ্যাঁ সরি, ট্রেডিশনালের সাথে এতক্ষণ তো তোমাকে এটাই পড়াইলাম, চারটা টপিক পড়াইলাম না? জি স্যার, মানে তুমি মানে কি এই খেয়াল চারটাই? করছো? হ্যাঁ, জি স্যার। মানে এই চারটা টপিকের একটু ডিটেইলসে গেলাম, আরো ডিফারেন্স আছে, ডিফারেন্স নাই তা না, মানে এখানে চারটা মেইন পয়েন্ট নিয়ে আমরা কিন্তু ফোকাস করলাম। কি কি পয়েন্ট? ফার্স্টে বললাম যে আমাদের সিরামিক কি দিয়ে বানাই, ট্রেডিশনাল সিরামিক মাটি দিয়ে বানাই। তারপরে বললাম যে আমাদের কম্পোজিশনটা কিভাবে কন্ট্রোল করি, যেমন ট্রেডিশনালে কন্ট্রোল করা যায় না খুব একটা, ক্লে তো আমার হাতে না, ক্লে আমি কি কন্ট্রোল করব? কিন্তু অ্যাডভান্স সিরামিকে যে অক্সাইড বা নাইট্রেট গুলো ইউজ করতেছি সেটা আমার হাতে, সো এখানে আমাদের কম্পোজিশন কন্ট্রোল গেল। এরপরে হচ্ছে প্রোডাকশন প্রসেস, যে কতটা অ্যাডভান্স লেভেলের প্রোডাকশন প্রসেস আমরা ইউজ করতে পারি। কিন্তু আগের ট্রেডিশনাল ক্ষেত্রে নরমাল শুধুমাত্র কিলনে আমি ঢুকাই দিব, ফায়ারিং করব, মানে ড্রাইং করে ফায়ারিং করে বের করে ফেলবো, সো একদম সিম্পল প্রসেস। আর পারফরম্যান্সের দিক থেকে অ্যাডভান্স সিরামিকের ফিল্ড অনেক বড়, মানে সব ফিল্ডে মোটামুটি আমরা ইউজ করতে পারি, যেটা কিনা ট্রেডিশনাল সিরামিকে কিন্তু পারি না, ঠিক আছে? এই পয়েন্টের বেসিসেই কিন্তু আমরা এইগুলা বললাম। কথা কি বুঝতে পারছো? বুঝো নাই? ক্লিয়ার হও নাই তুমি? জি স্যার, বুঝেছি স্যার। ওকে, এখন যেটা দেখবো যে আমরা ওভারঅল একটা মানে ওভারভিউ করব যে সিরামিক পার্টিকুলেট প্রসেসিং সম্পর্কে, যে আসলে আমাদের স্টেপগুলা কি কি এবং আমরা কিভাবে বানাই। সো এখন একটু খেয়াল করে, এটা হচ্ছে জেনারেল ওভারভিউ আমরা দেখবো। So traditional ceramics are made from minerals occurring in nature product including pottery, porcelain, brick, cement। দেখো ট্রেডিশনাল সিরামিক কিন্তু এই যে পটারি বলো বা পোর্সেলিন বলো বা ব্রিক বলো বা সিমেন্ট বলো, সবই কিন্তু ট্রেডিশনাল সিরামিক এখনো বানানো হয়। সো তুমি যতই অ্যাডভান্স লেভেলে চলে আসো না কেন, ট্রেডিশনাল সিরামিক কিন্তু স্টিল ইউজ হচ্ছে। যেমন সবচেয়ে কমন এক্সাম্পল ব্রিক, এটা আমরা সবাই জানি। এবং গ্রাম বাংলায় যে পটারি, মানে মাটির যে আমরা বিভিন্ন ইউজ করে থাকি, হাউস হোল্ড যে আইটেম গুলো ইউজ করে থাকি, এগুলো সবই ট্রেডিশনাল সিরামিক। যাই হোক, তো নিজ সিরামিক্স আর মেড ফ্রম সিনথেটিক্যালি প্রোডিউস র মেটেরিয়ালস। প্রোডাক্টস ইনক্লুড কাটিং টুল, আর্টিফিশিয়াল বোনস। এখন এই যে বর্তমানে কিছু মানে সিনথেটিক্যালি আরো কিছু অ্যাডভান্স লেভেলের আমরা সিরামিক বানাই, যেটা কিনা ওই যে কাটিং টুল,
বা আর্টিফিশিয়াল বোনস বা নিউক্লিয়ার ফুয়েল সাবস্ট্রেট ফর ইলেকট্রনিক সার্কিট, এখানে বিভিন্ন জাস্ট কিছু এক্সাম্পল বলা হয়েছে, আর কিছুই না। তো মেইন কথা হচ্ছে যে আমি যেটাই করি না কেন, আমাদের স্টার্টিং ম্যাটেরিয়াল কিন্তু এই প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে কিন্তু পাউডার। তুমি ট্রেডিশনালে যাও বা তুমি অ্যাডভান্স লেভেলে যাও, তোমার মেইন কথা হচ্ছে তোমার কিন্তু পাউডার। ঠিক আছে? তো যাই হোক, ফর ট্রেডিশনাল সিরামিক দ্য পাউডার্স আর ইউজুয়ালি মিক্সড উইথ ওয়াটার to temporarily bind the particles together and achieve the properties proper consistency for shaping। মানে কি, আমাদের একদম ট্রেডিশনাল সিরামিক কথা যদি বলি, তাহলে কিন্তু আমরা প্রথম কাজটা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পাউডারের সাথে আগেই মানে কি বলে পানি মিশিয়ে ফেলি, এবং পানি মিশিয়ে যেটা আমরা করি যে পানি দিয়ে আমরা জিনিসটা একটা টেম্পোরালি মানে বন্ডিং ক্রিয়েট করি। ঠিক আছে? টেম্পোরারি বন্ডিং ক্রিয়েট করি যাতে করে পার্টিকেল গুলো একত্রে মানে ইয়া হয়ে যায়, মানে কি বলে এটাকে, বাইন্ড বাইন্ড হয়ে যায় আর কি। হ্যাঁ, ওকে। স্যার দেন হচ্ছে, সিমেন্টের মতো? হ্যাঁ, সিমেন্ট তো স্যার অন্য, সিমেন্টের মতো? না সিমেন্ট কিন্তু আবার অন্য, এটা আলাদা একটা সেক্টর। সিমেন্টের কথা কিন্তু বলিনি, মানে আমি বলতেছি ইন জেনারেল, ইন জেনারেল একটা সেরামিক, একটা একটা তুমি ফাইনাল প্রোডাক্ট বানাবা। ঠিক আছে? বুঝছো? ফাইনাল প্রোডাক্ট, ধরো তুমি সিরামিকের একটা পট বানাবা। ঠিক আছে? লাইক একটা ক্লে পট, সোজা কথা। তাহলে ওইটা বানানোর জন্য তোমার হাতে আছে হচ্ছে ক্লে, যেটা কিনা পাউডার। হ্যাঁ, সেই ক্লেটাকে প্রথমে তুমি কি করলা, তুমি আগে ওয়াটার মিক্স করলা যাতে করে ওর মধ্যে একটা মানে কি বলে এটাকে একটা বন্ড ফর্ম করলো। ঠিক আছে? এরপরে তুমি যেটা কি করলা, এটাকে তুমি বাকি কাজগুলা করলা। সো সিমেন্ট কিন্তু আবার অন্য জিনিস, সিমেন্ট ইট সেলফ হচ্ছে পাউডার। কিন্তু আমি ট্রেডিশনাল সিরামিকে যে কোনো অবজেক্ট বানাবো, মানে যখন বানাবো তখন আমার র মেটেরিয়ালটা কিন্তু পাউডার থাকে, এরপরে আমি আস্তে আস্তে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বানাই। কথা কি বুঝছো? তো সিমেন্ট আবার আলাদা সেক্টর। ঠিক আছে? তো দেখো, ফর নিউ থ্যাংক ইউ সিরামিক্স, স্যার। হ্যাঁ, ফর নিউ সিরামিক সাবস্টেন্স আদার দেন ওয়াটার আর ইউজড। মানে এখন দেখো যে কিছু কিছু ক্ষেত্রে শুধু ওয়াটার দিলে হবে না। যেমন তুমি গ্রাম বাংলায় যখন মাটির পাত্র বানাইতো আগে, পটার ইয়ারা পটাররা, তারা যেটা করতো শুধুমাত্র পানি মিশাইতো, দিয়ে একটা একটা মানে কি বলে স্লারি বানাইতো, ওইটাকে আস্তে আস্তে বিভিন্ন শেপ দিয়ে আস্তে আস্তে ফাইনাল প্রোডাক্টে যেত। কিন্তু দেখা গেছে যে এখন বর্তমানে আমরা শুধু ওয়াটার দিয়ে হয় না, মানে তাহলে কি হয় যে ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় না, ভেঙে যায়। তো এই জন্য আমরা যেটা করি এখন বর্তমানে বাইন্ডার ইউজ করি শেপিং এর সময়, এবং বাইন্ডার ইউজ করলে আমাদের আরো ভালো অ্যাডেশনটা হয় বা ভালো বাইন্ডিংটা হয়। সো আফটার শেপিং দ্য গ্রিন পার্টস আর ফায়ার্ড। এরপরে গ্রিন পার্টস বলতেছি হচ্ছে যেটা ফার্স্ট যে শেপটা দেই আমরা, ওয়াটার মানে ক্লে ওয়াটার মিক্সচারের যেই স্লারিটা দিয়ে প্রথম যে আমরা মানে কি বলে এটাকে শেপটা দিই, দ্যাট ইজ গ্রিন পার্টস। এটাকে, এই গ্রিন পার্টসটাকে আমরা দেন আমরা যেটা করি ফায়ারিং করি বা সিন্টারিং করি। তো হুজ ফাংশন ইজ দ্য সেম অ্যাজ দ্য পাউডার মেটালজি। দেখছো যে পাউডার মেটালজি প্রসেসে আমরা কিন্তু এই কাজটাই আমরা ওই মেটালের ক্ষেত্রে দেখে আসছি, এখানেও কিন্তু একই প্রসেস। সো টু ইফেক্ট এ সলিড স্টেট রিঅ্যাকশন হুইচ বন্ডস দ্য মেটাল ইনটু এ হার্ড সলিড মেস। সো মেন কথা হচ্ছে যে এখানে সিন্টারিংটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা সলিড স্টেট রিঅ্যাকশন হবে, যেটার মাধ্যমে আমাদের ওই পাউডার গুলো আলটিমেটলি একটা হার্ড সলিড মেস ফর্ম করবে। সো এই ফিগারটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে এখানে আমাদের পাউডার আছে, তো পাউডারটাকে ফার্স্ট কাজটা হচ্ছে ওয়াটার দিয়ে মিক্স করে আমাদের এই ধরনের একটা শেপ দেওয়া। সো শেপিং অফ ওয়েট ক্লে, দেন এটাকে আমরা কিছুটা ড্রাই করব, মানে কিছুটা ওয়াটার রিমুভ করব, দেন এই ড্রাইং স্যাম্পল বা ড্রাইড মানে ইয়াটাকে আমরা আলটিমেটলি ফায়ারিং করব, এবং ফায়ারিং এর পর আমাদের এই ধরনের একটা, এখন দেখো এইটা তো আমরা মোটামুটি সবাই বুঝলাম। এখানে যে স্টেপগুলো সেটা দেখলে আরেকটু ক্লিয়ার হবা যে আমাদের লুজ পাউডার গুলার অ্যাটমিক স্ট্রাকচার, বা আমরা যদি মানে কি বলে এটাকে পাউডারের যেই মানে কি বলে ইনহেরেন্ট স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে পাউডার গুলো অ্যাকচুয়ালি এই ধরনের লুজ পাউডার থাকবে। এরপরে যখন আমরা ক্লে এবং ওয়াটারের মিক্সচার করব তখন আমাদের এই ধরনের একটা স্ট্রাকচার আমরা পাবো। পাউডারের কন্ডিশন থাকবে তখন এরকম, মানে কি ফাঁকা ফাঁকা অনেক ওয়াটার থাকবে। দেন আমরা যখন ড্রাই করব তখন এই ওয়াটার চলে যাবে অনেক ক্ষেত্রেই, তবে কিছু একটা মানে কি বলে এয়ার থাকবে, মানে ওদের মধ্যে কিন্তু বন্ড ফর্ম করে নাই, শুধুমাত্র আমাদের একটা ফিজিক্যাল বন্ড ছিল, কেমিক্যাল কোনো বন্ড ফর্ম কিন্তু করে নাই। দেন যখন আমরা ফায়ারিং করব তখন কিন্তু আলটিমেটলি আমাদের ওদের মধ্যে একটা কিন্তু কেমিক্যাল বন্ডও ফর্ম করে ফেলবে। সো এইটা হচ্ছে ইন জেনারেল ট্রেডিশনাল সিরামিকের আমাদের প্রসেসিং টেকনিকের স্টেপগুলো আমরা দেখলাম। ঠিক আছে? ওকে, এখন দেখো যে আমাদের র মেটেরিয়ালের যে প্রিপারেশন, মানে ট্রেডিশনাল সিরামিকের ক্ষেত্রে যে ওই যে ক্লে আমরা যেটা ইউজ করি, তো সেটার যেই র মেটেরিয়ালের যে প্রিপারেশনটা সেটা কি করি দেখো।
So shaping processes for traditional ceramic require the starting material to be a plastic paste. যেটা বললাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্লেটাকে ওয়াটার দিয়ে মিক্স করে একটা প্লাস্টিক পেস্ট বানানো। এই পেস্টটার মধ্যে কি কি থাকবে? শুধুমাত্র সিরামিক পাউডার থাকবে আর হচ্ছে তোমার ওয়াটার থাকবে, মানে ইন জেনারেল। তো এখন যেটা বললাম যে এখন বর্তমানে কিছু বাইন্ডার ইউজ করা হয়, মানে এটা আলাদা করে অনেক সময় কিছু বাইন্ডার ইউজ করা হয়। কারণ কি জানো, কারণ বাইন্ডার ইউজ না করলে দেখা যায় যে ওদের মধ্যে যে অ্যাডহেশনটা বা ওই যে গ্রিন বডি পার্ট যেটা আমরা ফার্স্ট যে শেপটা দিই ওইটা ভালো হয় না, ওটার বন্ডিংটা খুব একটা ভালো হয় না। তাতে করে কি হয়, ফাইনাল প্রোডাক্টের মধ্যেও তোমার বন্ডিংটা ভালো হয় না। তো যাই হোক, the paste is comprised of fine ceramic powder mixed with water গেল। The raw ceramic materials usually occurs in nature as rocky lumps। এটা আমরা সবাই জানি যে সিরামিকের র মেটেরিয়াল গুলা যেটা কিনা আমরা মানে ইয়া থেকে পাই, আর্থ ক্রাস্ট থেকে যেগুলো পাই সেগুলো হচ্ছে রকি লাম্প। তো এই জন্য আমাদের একটা কাজ করা লাগে যে আমাদের ওই রকি লাম্প গুলাকে আমাদের প্রথম স্টেপে যেটা করা হয় যে ওটাকে পার্টিকেল সাইজ গুলাকে রিডাকশন করে ন্যানো লেভেলের বা মাইক্রো লেভেলে নিয়ে আসতে হয়। ঠিক আছে, সো নাহলে কিন্তু তাদের মধ্যে যে অ্যাডেশন বলো বা বন্ডিং বলো সেটা কিন্তু ফর্ম করবে না। সো পার্টিকেল সাইজ যত ছোট হবে আমার প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু তত ভালো হবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের র মেটেরিয়ালের প্রিপারেশন। এরপর হচ্ছে তোমার কম্বিনেশন। কম্বিনেশন মানে হচ্ছে তোমার ওই যে যেটা বললাম যে রকি লামগুলাকে ছোট করা। ঠিক আছে, তো ছোট করা মানে কি, ছোট তো আমি হাত দিয়ে ভাঙতে পারবো না, এত তো ইজি না। সো ছোট করার যে প্রসেস গুলো সেখানে কিন্তু আবার বিভিন্ন স্টেপ আছে, সেগুলো কি একটু দেখি আমরা। সো রিডিউসিং পার্টিকেল সাইজ in ceramic processing by use of mechanical energy in various forms such as impact, compression and attrition। সো এখানে যেটা হয় যে বিভিন্ন প্রসেস আছে যেখানে কিনা আমাদের এক্সটার্নাল আমরা মেকানিক্যাল এনার্জি দিব এবং বড় বড় লাম্প টাইপের যে র মেটেরিয়াল থাকবে সেটাকে ভেঙে গুঁড়া বানাবো। ঠিক আছে, so combination techniques are most effective on brittle materials such as cement, metallic ores and brittle মানে মেইন কথা হচ্ছে তুমি এই ধরনের ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে বা ট্রেডিশনাল সিরামিক বলো বা অ্যাডভান্স সিরামিক বলো যেটাই বলো না কেন তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন টেকনিক মাস্ট, নাহলে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো দুইটা জেনারেল টাইপের কম্বিনেশন টেকনিক আছে বা অপারেশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রাইন্ডিং, মানে একটা হচ্ছে ক্রাশিং, একটা হচ্ছে তোমার গ্রাইন্ডিং। সো এই দুটো হচ্ছে মোস্ট কমনলি ইউজড কম্বিনেশন টেকনিক। দেখো এখন আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ক্রাশিং। ওকে, তো ক্রাশিং মানে কি, আমরা যেটা করব যে এখন অনেক বড় বড় লাম্প আমাদের হাতে আছে, মানে রকি ম্যাটেরিয়াল বলো, ঠিক আছে, সেটাকে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে পার্টিকেল সাইজটাকে ছোট করা বা পাউডার ফর্মে নিয়ে আসা। এখন দেখো, the reduction of large lumps from the mine to smaller size for subsequent further reduction। যে প্রথম কাজ হচ্ছে ক্রাশিং এর মাধ্যমে আমাদের ফার্স্ট স্টেপের যে রিডাকশন অফ সাইজ সেটা করা। এখন দেখো যে এখানে আমাদের বিভিন্ন স্টেজ আছে, যেমন আমাদের অনেক সময় যেটা ক্রাশিং এর মধ্যে থাকে যে প্রাইমারি ক্রাশিং থাকে আবার সেকেন্ডারি ক্রাশিং থাকে, মানে দুইটা স্টেপে করা হয় অনেক সময়। তো এটা হইতে পারে, অথবা আমাদের বিভিন্ন ধরনের ক্রাশার ইউজ করা হয়। তো আমরা এখন দেখবো যে ক্রাশিং এ আসলে কি ঘটনাটা ঘটে, একটু দেখো সবাই। The crushing of materials, minerals is accomplished by compression against rigid surface or by impact against surface in a rigid constrained motion। দেখো তো এই লাইনটা বুঝছো কিনা, যে এই যে ক্রাশিংটা হয় এটা কি মেকানিজম ফলো করে। তো এখানে বলছে যে দুইটা কাহিনী করতে পারে, একটা হচ্ছে যে আমি রিজিড সারফেস থাকবে তার মাধ্যমে কম্প্রেশন দিব, মানে চাপ দিব, চাপ দিয়ে বড় বড় পার্টিকেলকে ভেঙে ছোট 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 করে ফেলবো, এইটা একটা উপায়। আরেকটা হচ্ছে ইমপ্যাক্ট করব। হোয়াট ইজ ইমপ্যাক্ট, কেউ বলতে পারো ইমপ্যাক্ট মানে কি? এটা পড়ার কথা তো। এক্স্যাক্টলি, সাডেন একটা হাই ফোর্স আমরা আমরা দিব এখানে। ইমপ্যাক্টের মধ্যে আমাদের যেটা থাকবে যে আমাদের একটা সারফেস থাকবে একটা রিজিড কনস্ট্যান্ট মোশনে, এবং ওই মোশনের কারণে সে দেখা যাবে যে কনস্ট্যান্টলি ইমপ্যাক্ট ফোর্স তার উপর পড়তেছে এবং এর ফলে কিন্তু ভেঙে সে ছোট ছোট হয়ে যাবে। তো দুই ধরনের এই ক্রাশিং কিন্তু আমাদের আছে। তো আমরা যদি চিন্তা করি জ ক্রাশার আর রোল ক্রাশার, দুই ধরনের ক্রাশিং টেকনিক আমাদের আছে। তো জ ক্রাশারে কি করা হয় দেখো, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে জ ক্রাশার। এখানে যেটা থাকে যে একটা ফিক্সড জ থাকে, এটা হচ্ছে ফিক্সড জ। হোয়াট ইজ ফিক্সড জ, মানে এটা হচ্ছে একটা ফিক্সড আমাদের মানে টুল। এন্ড আরেকটা হচ্ছে তোমার সুইং জ, এটা হচ্ছে সুইং করা হয়। তো তোমার এখানে যে মেকানিজমটা কাজ করে, এখানে একটা মেকানিক্যাল আমাদের টেকনিক আছে, পুলি সিস্টেম আছে। তো লার্জ জ টগলস ব্যাক অ্যান্ড ফোর্থ টু ক্রাশ লাম্পস এগেইনস্ট এ হার্ড রিজিড সারফেস। এটা কিন্তু হার্শ এবং রিজিড
সরি হার্ড এবং রিজিড সারফেস বলা যায়। এবং যখন আমরা র মেটেরিয়ালটা দিব এবং এই সুইং জটাকে বারবার সুইং করাবো, এবং এর ফলে দেখা যাবে যে এই যে বড় বড় পার্টিকেলগুলো আস্তে আস্তে আমাদের এখানে ইম্প্যাক্ট এনার্জির মাধ্যমে আস্তে আস্তে ছোট ছোট পার্টিকেল কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এর ফলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে রিডাকশন অফ দ্য পার্টিকেল সাইজ কিন্তু হয়ে যাবে। সো দিস ইজ জ ক্রাশিং টেকনিক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্রাশিং এর একটা সবচেয়ে কমনলি ইউজ ক্রাশিং টেকনিক বলা যায় হচ্ছে জ ক্রাশিং। আর রোল ক্রাশিং এ যেটা করা হয়, রোল ক্রাশিং এ হচ্ছে তোমার দুইটা সিরামিক কি বলে সরি কি বলে দুইটা রোলার থাকবে, যেই রোলারগুলো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে বা রোলিং হইতে থাকবে। আমি উপরের দিকে যদি ইনপুট বড় বড় র মেটেরিয়াল দিই এবং এই রোলারের মাধ্যমে আমাদের আলটিমেটলি যেই কি বলে ওপেনিংটা আমরা দিব দুইটা রোলারের মাঝখানে, সেই ওপেনিং সাইজের পার্টিকেল আলটিমেটলি আমরা কিন্তু নিচ দিয়ে পেয়ে যাব। সো দ্যাট ইজ রোল ক্রাশার। এবং এখানে যেটা আমরা করা হয় যে স্কুইজিং করা হয়। স্কুইজিং বলতে আমরা যেটা এই যে কম্প্রেশন যেটাকে আমরা বলবো, এবং দুইটা রোটেটিং রোলের মাঝখানে আমরা মানে ফোর্স দিয়ে আমরা স্কুইজ করে বা কম্প্রেসিভ ফোর্সের মাধ্যমে আমরা কিন্তু ওই বড় বড় পার্টিকেল গুলাকে আলটিমেটলি ছোট ছোট পার্টিকেলে কিন্তু পেয়ে যাই, ঠিক আছে। সো দিস আর দ্য টু কমনলি ইউজ ক্রাশিং টেকনিক। একটাতে আমরা যেটা করি যে ইম্প্যাক্ট এনার্জি ইউজ করি, আরেকটা হচ্ছে তোমার মানে তোমার কম্প্রেসিভ এনার্জি বা কম্প্রেসিভ লোড বা ফোর্স ইউজ করে আমরা ওই আলটিমেটলি মানে কি বলে ক্রাশিংটা করে থাকি। সো এই দুইটা হচ্ছে কমনলি ইউজ টেকনিক ফর ক্রাশিং। সো অনেক সময় যেটা করা হয় যে ক্রাশিং এর পরে আলটিমেটলি গ্রাইন্ডিং করা লাগে, ঠিক আছে। অনেক সময় আবার অনেক সময় যে আমরা ক্রাশিং করি না, যদি পার্টিকেল সাইজ মোটামুটি একটু ছোট লেভেলে থাকে তাহলে আমরা ডিরেক্ট গ্রাইন্ডিং এ চলে যাই, ঠিক আছে। তো এখন দেখো যে আমরা ক্রাশিং এর অনেক সময় ক্রাশিং এর পরেও গ্রাইন্ডিং করি, আর আবার ক্রাশিং না করে ডিরেক্ট গ্রাইন্ডিং করে থাকি, যদি কিনা আমার পাউডার কোয়ালিটি মানে র মেটেরিয়াল কোয়ালিটিটা মোটামুটি আহ মোটামুটি কি বলে ছোট ছোট আমরা র মেটেরিয়াল পাই, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট গ্রাইন্ডিং করি। তো গ্রাইন্ডিং এ যেটা করা হয়, দেখো গ্রাইন্ডিং অপারেশনটা একটু খেয়াল করো। ইন দ্য কন্টেন্টস অফ কম্বিনেশন, গ্রাইন্ডিং রেফার্স টু দ্য অপারেশন অফ রিডিউসিং দ্য স্মল পিসেস আফটার ক্রাশিং টু এ ফাইন পাউডার। দেখো ক্রাশিং এর পরে একদম ফাইন পাউডার বানানোর জন্য আমরা এই গ্রাইন্ডিংটা করে থাকি। সো গ্রাইন্ডিং এ কি করা হয় দেখো, accomplished by abrasion, impact and compression by hard media such as balls or rolls। এখানে যেটা করা হয় যে আমাদের দুইটা রোলার থাকবে, দেখো একদম সিম্পল প্রসেস। এটা দুইটা রোলার থাকবে, যেই রোলারের মাধ্যমে আমাদের যেই কন্টেইনারটা ঘুরতে থাকবে অলওয়েজ, খেয়াল করো। এবং ভিতরে আমাদের কিছু বল সিরামিক, অনেক হার্ড সিরামিক বল থাকে অনেক সময়, সেই সিরামিক বলগুলা থাকে। এবং আমাদের স্টক স্টক মানে হচ্ছে যে র মেটেরিয়ালটাকে আমরা গুঁড়া গুঁড়া করবো, সোজা কথা, সেটা আমরা দিয়ে দিই। এখন দেখো যে যখন এই কন্টেইনারটা ঘুরতে থাকবে, তখন এই বলগুলা যখন আস্তে আস্তে উপরে উঠে আস্তে আস্তে পড়বে না, জিনিসটা কি বুঝতে পারছো? মানে একটা ফ্রি ফলিং হবে না, যখন এটা অনেক বেশি জোরে ঘুরতে থাকবে তখন এই বলগুলা আমাদের এই লেভেলে আসলে আবার পড়া শুরু হবে না, বুঝছো নাকি না? Yes, sir. Yes, sir. সো এখানেও Yes, একটা sir. ইম্প্যাক্ট এনার্জি কিন্তু কাজ করবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে তোমার ইম্প্যাক্ট এনার্জি তো থাকলো, এবং কম্প্রেসিভ এনার্জি তো অলওয়েজ থাকবে, কারণ এটা যখন কন্টিনিউয়াসলি মুভমেন্টে থাকবে, ওদের একটা মুভমেন্টের কারণে আমাদের একটা অলওয়েজ তার মধ্যে একটা কম্প্রেসিভ ফোর্স থাকবে এই বলগুলোর কারণে। বলগুলা কিন্তু খুবই হার্ড, নর্মাল সফট বল না, সো খুবই হার্ড। অনেক সময় স্টিল বল ইউজ করা হয়, অনেক সময় সিরামিক বল ইউজ করা হয়। তো ওই বলগুলো খুবই হার্ড, এই কারণে দেখা যায় যে আলটিমেটলি এই তোমার ওই ইম্প্যাক্ট এনার্জির কারণে আমাদের ওই যেটা বললাম যে একদম ফাইন লেভেলের গ্রাইন্ডিংটা কিন্তু হয়ে যায়। এবং এক্সাম্পল অফ গ্রাইন্ডিং ইনক্লুড এখানে সবচেয়ে কমনলি হচ্ছে ইউজ যেটা, সেটা হচ্ছে বল মিলিং। নামটা তোমাদের শোনার কথা, এটা হচ্ছে বল মিলিং। সো বল মিলিং এর মাধ্যমে আমরা একদম ফাইন লেভেলের পার্টিকেলটা কিন্তু পেয়ে যাই। এবং এটা যদি আমরা মেকানিক্যাল সিস্টেম অ্যাপ্লাইং এ প্রেসার টু দ্য রোলার, অনেক সময় আমরা এই ধরনের রোলার মিল ইউজ করে থাকি, যেখানে কিনা দুইটা রোলার থাকবে, উপর থেকে মেটেরিয়াল দিব, আলটিমেটলি একদম ন্যারো ওপেনিং থাকবে, আর আমরা বাইরে থেকে একদম খুবই ফাইন লেভেলের পার্টিকেলটা কিন্তু পেয়ে যাব, যদি কিনা আমরা এই ধরনের রোল মিলিং ইউজ করে থাকি। তবে বল মিলিংটা সবচেয়ে বেশি কমনলি ইউজ। এখানে ঘটনাটা যেটা ছিল মানে ঘটে, সেটা হচ্ছে যে হার্ড স্পেয়ার্স মিক্সড উইথ স্টক আর রোটেটেড ইনসাইড এ লার্জ সিলিন্ড্রিক্যাল কন্টেইনার। একটা খুবই বড় সিলিন্ড্রিক্যাল কন্টেইনার নিয়ে আমরা ওইখানে আমরা কি বলি ওই স্টক গুলা দিই, এবং স্টক গুলার সাথে আমরা যেটা করি যে আমাদের ওই হার্ড স্পেয়ার গুলো ইউজ করে মানে অ্যাড করে থাকি। হার্ড স্পেয়ার বলো বা বল বলো, যেটাই বলো না কেন, সেটা অ্যাড করি, দেন আমরা ওই এটাকে রোটেট করে থাকি। এবং এর কারণে দেখা যায় যে গ্র্যাভিটির কারণে আমাদের ওই
পুল ব্যাক ডাউন, মানে উপর থেকে আস্তে আস্তে ডাউন বা নিচে নামতে থাকে, এবং এই অ্যাকশনের মাধ্যমে আমাদের গ্রাইন্ডিং অপারেশনটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে। আর রোল মিলিং তো আমরা মোটামুটি বললামই, রোলার মিল বা যেটাই বলো না কেন এটা তো বললামই আর কি। ঠিক আছে। স্যার এখানে যে স্যার আগের বলো। পিকচার স্যার এখানে যে ওই এটা ঘুরতে কন্টেইনারটা ঘুরতে আছে ওইটা তো অনেক আস্তে ঘুরবে, রাইট? অনেক আস্তে ঘুরবে না জোরে ঘুরবে, এটা তো তোমার উপর, রোলারের উপর, তুমি মেকানিক্যাল এনার্জি দিবা। স্যার বুঝো এখানে নাই? যে ভিতরে বলগুলো ইউজ করা হবে ওদের সাথেই তো হচ্ছে সিরামিক পার্টিকেলস গুলো থাকবে। তো এখানে হ্যাঁ, বলের অংশগুলো কি অপদ্রব হিসেবে সিরামিক্স পার্টিকেলে যোগ হবে না? বলের কি কি যোগ হবে? বল তো স্যার ভাঙবে না। যদি বল ভেঙে ভাঙবে কেন? মানে অনেক বল হার্ড। ভাঙবে না, অনেক হার্ড দেখেই তো ভাঙবে না। ব্রিটেল বলি নাই কিন্তু, হার্ড আর ব্রিটেল এক জিনিস না তো। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝো পারছি। নাই? হ্যাঁ ব্রিটেল হইলে বুঝছি। ভাঙতো, এটা তো হার্ড বল, অনেক হার্ড স্টিল বল ইউজ করবো আমরা ধরো। স্যার, যেহেতু সেক্ষেত্রে অনেক তো জোরে ঘুরতেছে কখনো তো ভেঙে যাইতে পারে। না 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 না, ওইটা ভাঙবে না দেখেই তো আমরা মিলিংটা করি। মানে ওইটা মানে এতটাই হার্ড ইউজ করি যে ওটা তুমি নর্মাল ইম্প্যাক্টে ভাঙবে না। ঠিক আছে, এটাই তো টেকনিক আসলে, বুঝছো? এটা ভাঙবে না কোনো। বুঝতে পারছি স্যার। এখন দেখো যে আমাদের মোটামুটি আমরা বুঝলাম যে আমাদের র মেটেরিয়ালস এর যে অপারেশন গুলা করা লাগবে সেগুলো মোটামুটি কিন্তু বুঝলাম। এখন আমরা দেখবো যে ওই যে সিরামিক পেস্ট যে বানাবো, মানে শেপিং প্রসেসের জন্য ওইখানে আর কি কি ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করে থাকি একটু দেখো। তো ক্লে, যেটা আমরা সবচেয়ে বেশি কমনলি ট্রেডিশনাল সিরামিকের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করে থাকি, ক্লেও কিন্তু এক ধরনের সিরামিক পার্টিকেল বা সিরামিক আমরা বলতে পারি, কারণ ক্লে ইটসেলফ হচ্ছে তোমার হাইড্রাস অ্যালুমিনিয়াম সিলিকেট, সবচেয়ে কমন ক্লের কম্পোজিশনটা হচ্ছে এটা অ্যালুমিনিয়াম সিলিকেট, বা শুধু অনেক সময় অ্যালুমিনিয়াম না বিভিন্ন ম্যাগনেসিয়াম সিলিকেট থাকে। তো যাই হোক, মানে মেইনলি আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট। সো এটা হচ্ছে ক্লে, ইউজুয়ালি দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট বিকজ অফ আইডিয়াল ফর্মিং ক্যারেক্টারিস্টিক্স হোয়েন মিক্সড উইথ আদার। এটা আমরা জানি যে ক্লে সবচেয়ে বেশি ইউজ হয় ট্রেডিশনাল সিরামিকের ক্ষেত্রে। আর এটা ইজিলি ইউজ হয়, মানে বেশি ইউজ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটার এটার আইডিয়াল ফর্মিং ক্যারেক্টারিস্টিক, এটা ফর্মিং ক্যারেক্টারিস্টিক খুবই ভালো। আমরা যখন ওয়াটারের সাথে মিক্স করি এটার ক্যারেক্টারিস্টিক্স বা আমাদের বাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্স বলো বা ওভারঅল চিন্তা করলে এটা ট্রেডিশনাল সেরামিকের জন্য মোটামুটি খুবই ভালো তোমার র ম্যাটেরিয়াল যেটা আমরা বলি। দেন এটার সাথে আমরা অ্যাড করেছি ওয়াটার, অবশ্যই, যাতে করে আমাদের ক্লে ওয়াটার মিক্সচার পাই ফর সুইটেবল প্লাস্টিসিটি ফর শেপিং। এটা তো আমরা জানি যে ওয়াটার মিক্স করলে ক্লে গুলা একদম প্লাস্টিসিটি, মানে প্লাস্টিসিটি বলতে বুঝছোই যে যে ইজিলি আমাদের ওই শেপ দিতে পারবো, এই ধরনের একটা মিক্সচার কিন্তু আমরা পাই। আর অনেক সময় আমাদের কিছু নন প্লাস্টিক র মেটেরিয়াল ইউজ করা হয়, মানে নন প্লাস্টিক মানে ওটা প্লাস্টিক না, লাইক অ্যালুমিনা বা সিলিকা, এরা কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল না। কিন্তু এরা কেন ইউজ করা হয়, যাতে করে আমাদের সব যদি প্লাস্টিসিটি মানে অনেক বেশি নরম হয়ে যায় আমাদের মিক্সচারটা, তাহলে কিন্তু যখন আমাদের ফায়ারিং হবে বা ড্রাইং হবে এরপরে এর ফলে খুব মানে শ্রিঙ্কেজ খুব বেশি হয়ে যাবে। কারণ খুব বেশি নরম হয়ে গেলে আমাদের মানে কি বলে এটাকে, ওয়াটার রিমুভালের পরে আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা পাবো ফায়ারিং এর পরে, সেটার কিন্তু আলটিমেটলি দেখবো যে ওটা শ্রিঙ্কেজ অনেক বেশি হয়ে গেছে। সো এর কারণে আমাদের কিছু নন প্লাস্টিক র মেটেরিয়াল আমরা ইউজ করবো, লাইক অ্যালুমিনা বা সিলিকা, যাতে করে আমাদের শ্রিঙ্কেজটা ড্রাইং বা ফায়ারিং এর সময় সবচেয়ে মানে কম হয়, বাট অলসো রিডিউস প্লাস্টিসিটি অফ দ্য মিক্সচার ডিউরিং ফার্মিং। যেটা বললাম যে অবশ্যই তার প্লাস্টিসিটিটা একটু কমাই দেয়, এটা আমাদের টার্গেট থাকে, বাট এটা সবসময় না। তবে অনেক সময় আমাদের কিছু পারপাসে আমরা এই জিনিসটা করে থাকি। আর এছাড়াও অনেক সময় আদার কিছু ইনগ্রেডিয়েন্ট আমরা অ্যাড করি, লাইক ফ্লাক্স, বিভিন্ন ফ্লাক্স অ্যাড করি যেগুলো কিনা মেল্ট হয়ে যায় ডিউরিং ফায়ারিং এন্ড প্রমোট সিন্টারিং। অনেক সময় ওই ফ্লাক্স গুলা আমাদের লাইক যখন আমরা ফায়ারিং করব তখন গলে যাবে, এবং গলে যাওয়ার কারণে ওয়েটিং এজেন্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওয়েটিং এজেন্ট মানে তো বুঝছোই যে দুইটা পার্টিকুলার ফাঁকে যখন এই ধরনের এই ফ্লাক্সটা মেল্ট হবে তখন তাদের মধ্যে একটা অ্যাডহেশন ক্রিয়েট করা বা ওয়েটিং করাটা ওর জন্য অনেক বেশি মানে অনেক বেশি ইউজফুল হবে, এবং তার ফলে আমাদের এই ইনগ্রেডিয়েন্টস এর যে মিক্সিংটা সেটা কিন্তু খুবই ভালো হবে। সো এইটা হচ্ছে আমাদের সিরামিক পেস্ট বানানোর সময় আমরা কি কি মানে ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করব সেটার আমরা দেখলাম আর কি। তো আমাদের হাতে এখন শেপিং, মানে কি বলে শেপিং এর জন্য যেই সিরামিক পেস্ট যেটা সেটা কিন্তু দরকার, সেটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে শেপিং করা। ঠিক আছে, তো শেপিং প্রসেস করে দেন আমরা ড্রাইং এ চলে যাব, দেন আলটিমেটলি ফায়ারিং করে কিন্তু ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাব। ওকে, দেখো শেপিং টেকনিকের ক্ষেত্রে অনেকগুলো শেপিং টেকনিক আছে। তো ফার্স্ট হচ্ছে স্লিপ কাস্টিং, যেখানে কিনা ক্লে ওয়াটার মিক্সচার ইজ এ স্লারি মানে একদম নরম বা একদম মানে কি বলে এটাকে খুবই একদম সফট
বলা যায়, এটা একটা স্লারি, একদম মানে ওয়াটারের পার্সেন্টেজ অনেক বেশি থাকবে, দ্যাট ইজ কল স্লিপ কাস্টিং। এটার মাধ্যমে আমরা এটাও একটা প্রসেসিং টেকনিক। দেন হচ্ছে তোমার প্লাস্টিক ফর্মিং মেথড, এখানেও ক্লেটা প্লাস্টিক থাকবে অবশ্যই, তবে স্লিপ কাস্টিং এর ক্ষেত্রে ওই ক্লে ওয়াটার মিক্সচারটা একদম লিকুইড লেভেলের থাকবে, আর এর থেকে একটু কম লিকুইড লেভেলে হচ্ছে প্লাস্টিক ফর্মিং মেথডে যেটা থাকবে। আর এরপরে হচ্ছে আরো একটু কম লিকুইড থাকবে, দ্যাট ইজ সেমি ড্রাই প্রসেসিং। এখানে ক্লেটা হচ্ছে ময়েস্ট থাকবে, তবে প্লাস্টিসিটি কম থাকবে। আর ড্রাই প্রসেসিং এর ক্ষেত্রে এটা বেসিক্যালি একদম ড্রাই থাকবে, কোনো মানে কোনো ওয়াটার থাকবে না বলাটা ভুল, এটা হচ্ছে লেস দেন 5% ওয়াটার থাকবে, এবং এটার কোনো প্লাস্টিসিটি থাকবে না। সো 4 ধরনের শেপিং প্রসেস কিন্তু আমাদের আছে। তোমরা এই জিনিসটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবা যে 4টা ক্যাটাগরির এই মানে 4টা ক্যাটাগরির শেপিং প্রসেসের ক্ষেত্রে আমাদের ওয়াটার কন্টেন্ট এবং আমাদের কি পরিমাণ প্রেসার লাগবে সেটার একটা জাস্ট ওভারভিউ। ঠিক আছে, ভ্যালুগুলা কিন্তু জাস্ট মানে কম্পারিজনের জন্য আনা হয়েছে, জাস্ট তোমরা জিনিসটা দেখো তাহলে বুঝবা যে ওয়াটার কন্টেন্টের কথা যদি চিন্তা করো তাহলে ড্রাই প্রসেসিং এর ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট খুবই কম, লেস দেন 5% বলা যায়। আর সেমি ড্রাইয়ের ক্ষেত্রে আরেকটু ওয়াটার বাড়বে, সে 10 to 15%। প্লাস্টিক ফর্মিং এর ক্ষেত্রে সে 15 to 25%। আর স্লিপ কাস্টিং যেটা এটা একদম লিকুইড লেভেলের থাকে, যেটা কিনা 25 থেকে আপ টু 40% পর্যন্ত ওয়াটার থাকতে পারে। এবং এই 4টা প্রসেসের ক্ষেত্রে যে কোনো একটা প্রসেস আমরা কিন্তু ফলো করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা বানাই। আর এখানে আমরা যদি বলি যে প্রেসার কি পরিমাণ লাগবে, তাহলে দেখবো যে ড্রাই প্রসেসিং এর ক্ষেত্রে প্রেসার সবচেয়ে বেশি লাগবে, এটা স্বাভাবিক, কারণ এখানে আমাদের যেহেতু প্লাস্টিসিটি অনেক কম, তাহলে আমাদের দেখা যাবে যে অনেক বেশি প্রেসার দিলে ওটার কি বলে, অনেক বেশি প্রেসার না দিলে দেখা যাবে ওদের মধ্যে অ্যাডেশনটা হবে না। ঠিক আছে, বা ওই মিক্সচারের কারণে যে আমাদের যে বন্ডটা ফর্ম করে সেটা কিন্তু হবে না যদি কিনা আমরা মানে এক্সেসিভ না একটা সার্টেন অ্যামাউন্টের প্রেসার না দিই। দেন সেমি ডাইয়ের ক্ষেত্রে একটু কম প্রেসার লাগবে, কারণ আমাদের ওইখানে অলরেডি কিছুটা প্লাস্টিসিটি আছে, সো ওটাতে একটু কম লাগবে। প্লাস্টিক ফর্মিং এ আরো একটু কম লাগবে। আর আলটিমেটলি স্লিপ কাস্টিং আমাদের প্রেসার সবচেয়ে বেশি কম লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে 4টা ক্যাটাগরি শেপিং প্রসেস বা শেপিং টেকনিক দেখলাম আমরা। এখন আমরা প্রত্যেকটারই আমরা একটু একটু করে দেখব। আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে স্লিপ কাস্টিং। ঠিক আছে, সো স্লিপ কাস্টিংটা যেটা বলতেছিলাম যে এখানে আমরা সিরামিক পাউডারের এবং ওয়াটারের একটা সাসপেনশন নিব, যেটাকে আমরা বলবো আমরা স্লিপ। মানে এই যে স্লারিটা, এটাকে আমরা বলবো স্লিপ, এবং এটাকে আমরা একটা মোল্ডে ঢালবো। সবাই একটু খেয়াল করো, মোল্ডটা যে মোল্ডটাতে ঢালবো সেই মোল্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা যে মোল্ডটা ইউজ করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। সেই প্লাস্টার অফ প্যারিসের মোল্ডটার মধ্যে আমরা ওই স্লারিটা ঢালবো বা স্লিপটাকে ঢালবো। এবং এই ঢালার ফলে যেটা হবে যে প্লাস্টার প্যারিস ইটসেলফ ওই মিক্সচারের থেকে কিছু ওয়াটার অ্যাবজর্ব করে নিবে। এবং আমরা জানি যে স্লিপ কাস্টিং এর ক্ষেত্রে যে স্লারিটা বা স্লিপটা পাই, তার কম্পোজিশনটা হচ্ছে 25 থেকে 40% ওয়াটার। 25 থেকে 40% ওয়াটার থাকে। সো আমরা স্লিপ কাস্টিং এর পরে যে আমরা স্লিপটা মানে কি বলে এটাকে ঢালার পরে সাথে সাথে কিছুটা ওয়াটার কিন্তু প্লাস্টার অফ প্যারিস মোল্ডটা কিন্তু অলরেডি সে কিন্তু কি বলে অ্যাবজর্ব করে নিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের প্রসেস, ফার্স্ট স্টেপ। ঠিক আছে, এবার দেখো যে আমাদের এখানে আবার 2টা ভেরিয়েশন আছে, একটা হচ্ছে ড্রেন কাস্টিং আর একটা হচ্ছে তোমার সলিড কাস্টিং। তো ড্রেন কাস্টিং এ যেটা করা হয় যে যখন আমাদের হলো প্রোডাক্ট হয়, মানে আমাদের যে ধরো তুমি একটা পট বানাবা বা তুমি একটা মানে শুধুমাত্র একটা থিন লেয়ারের একটা কিছু বানাবা কিন্তু মাঝখানটা হলো, সেক্ষেত্রে আমরা ড্রেন কাস্টিং করব। ড্রেন কাস্টিং মানে কি, আমরা যখন স্লারিটা ঢালবো একদম মোল্ডের সারফেস থেকে কিন্তু ওর ওই ইয়াটা কি বলে ওয়াটার অ্যাবজর্পশনটা শুরু হবে। সো যখনই আমি দেখবো যে একটা সার্টেন ডেপথ পর্যন্ত ওর কিছুটা ওয়াটার অ্যাবজর্পশন হয়েছে, তখন আমরা কি করবো, এক্সেস যেই স্লারিটা থাকবে বা স্লিপটা থাকবে এটাকে ড্রেন করে আমরা ফেলে দিব। এবং এর ফলে দেখা যাবে যে আমাদের ওই প্রোডাক্টটা কিন্তু একটা হলো প্রোডাক্ট হয়ে যাবে। সো ড্রেন কাস্টিং এর মাধ্যমে আমরা কিন্তু ইজিলি বিভিন্ন হলো শেপের প্রোডাক্ট কিন্তু বানাইতে পারবো। আর সলিড কাস্টিং এর ক্ষেত্রে যেটা হয় যে না, এখানে আমাদের কোনো ড্রেনিং করা হয় না, এখানে টোটালি একটা যদি সলিড বা মানে কি বলে এটাকে একদম নিডেড কোনো প্রোডাক্ট আমরা বানাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সলিড কাস্টিং করব। ঠিক আছে, এখানে আমাদের অ্যাডিকুয়েট টাইম দিতে হবে, কারণ পুরাটা
বডি থেকে এই মানে কি বলে এটাকে ময়েশ্চার অ্যাবজর্ব করে মোটামুটি একটা ফাইনাল গ্রিন বডি প্রোডাক্ট বানাইতে আমাদের মানে গ্রিন বডি প্রোডাক্ট হতে কিন্তু টাইম লাগবে। সো একটা এডিকুয়েট টাইম কিন্তু আমাদের দিতে হবে যাতে করে ওই বডিটা আমাদের মানে ফর্ম করে, ঠিক আছে? সো আমরা যদি সিকোয়েন্সের কথা বলি তাহলে সিকোয়েন্স হচ্ছে ফার্স্টে হচ্ছে স্লিপ ইজ পোর্ড ইনটু দ্য মোল ক্যাভিটি। ফার্স্টে হচ্ছে মোল ক্যাভিটিতে আমরা স্লিপটা ঢালবো। ওয়াটার ইজ অ্যাবজর্ব ইনটু দ্য প্লাস্টার মোল্ড টু ফর্ম এ ফার্ম লেয়ার, একটা ফার্ম লেয়ার ফর্ম করবে। এক্সেস স্লিপ ইজ পোর্ড আউট, যদি কিনা ড্রেন কাস্টিং করি তাহলে হ্যাঁ এটা তো ড্রেন কাস্টিং ইজ, সো এটা আমরা এক্সেস গুলো ফেলে দিব। দেন পার্ট ইজ রিমুভ ফ্রম মোল্ড অ্যান্ড ট্রিমড। এরপর আমাদের যদি কোনো মানে ওই পার্টটা বের করে যদি কোনো ট্রিমিং করা লাগে সেটা করব। দেন বাকি দুইটা যে অপারেশন দ্যাট মিন্স ফায়ারিং, ড্রাইং এন্ড ফায়ারিং, এটা তো করবোই। দেন আমরা ফাইনাল প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাব। সো আমরা যদি একটু ফিগারের দিকে দেখি তাহলে দেখব ফার্স্ট এডটা হচ্ছে আমাদের নর্মাল, আমরা যদি বলি যে এটা হচ্ছে একই কথা, দুইটা সেমি আসলে দুইটাই কি বলে ড্রেন কাস্টিং বলা যায়, বাট এটা মোস্ট প্রবলি সলিড। সো এটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি বলে এটাকে সলিড কাস্টিং। সো এখানে যেটা করব আমরা একটা প্লাস্টার অফ প্যারিসের মোল্ডে আমরা স্লিপটাকে টোটালি ঢালবো। ঢাললে যেটা হবে যে ও যেহেতু ওয়াটার অ্যাবজর্ব করতেছে ওর কিন্তু একটা শ্রিঙ্কেজ হবে। সো এই জন্য কিন্তু এক্সট্রা একটা আমাদের রাইজার ইউজ করা হয়। এটা কিন্তু মেটালের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম, মানে মেটালের কাস্টিং অপারেশনে যেটা দেখছো এখানেও কিন্তু তাই, যে এখানেও আমাদের একটু এক্সেস পরিমাণ স্লারি ঢালতে হবে যাতে করে ও ওয়াটার অ্যাবজর্ব করার পর যে শ্রিঙ্কেজটা হবে ওই কারণে আমাদের ফাইনাল বডি শেপের কোনো চেঞ্জ না হয় বা ফাইনাল প্রোডাক্টে যাতে কোনো প্রবলেম না হয়। দেন আমরা ওয়াটার অ্যাবজর্ব করলে এই ধরনের আমাদের একটা অ্যাবজর্পশন শ্রিঙ্কেজ হলো। এরপর আমরা এটাকে বের করে আলটিমেটলি ট্রিমিং করে ফাইনাল প্রোডাক্টে কিন্তু পেয়ে গেলাম। আর ড্রেন কাস্টিং এর ক্ষেত্রে যেটা বললাম যে ফার্স্টে স্লিপটাকে ঢালবো, ঢেলে আমরা কি জাস্ট অল্প একটু টাইম দিলেই দেখবো যে একটা আউটার লেয়ার, একটা ফার্ম লেয়ার ফর্ম করবে। এবং এরপরে যখন আমরা মানে কি বলে এক্সেস স্লাইডটাকে ফেলে দিব তাতে করে কিন্তু একদম একটা হলো শেপের প্রোডাক্ট কিন্তু আমরা পেয়ে যাব। এবং এটাকে আলটিমেটলি বের করে আমরা ড্রাইং এবং ফায়ারিং করে আলটিমেটলি ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাব, ঠিক আছে? বুঝতেছো সবাই? কোনো স্যার কোশ্চেন আছে? ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যে মূল আকারটা পাইতে যাচ্ছি সলিড কাস্টিং এর ক্ষেত্রে, সেই হুম, আকারটা থেকে তো স্যার পানি বুঝি নাই, ক্ষেত্রে তো স্যার আমরা মূল আকারটা ঠিক মতো পাবো না। স্যার বুঝি না। সলিড কাস্টিং এর ক্ষেত্রে যখন ওয়াটার অ্যাবসর্পশনটা ঘটবে হুম হুম। তখন তো স্যার মূল আকারটা থেকেও তো স্যার পানি, তখন তো স্যার আমরা মূল আকারটা আর পাবো না। মূল আকার থেকে পানি যাবে মানে বুঝলাম না কি বলতেছো, আমি তোমার কোশ্চেনটা ক্লিয়ার না। মানে স্যার আমরা 3 নাম্বার শেপের যে অংশগুলো আছে হুম। ওখান থেকেও তো স্যার পানি শোষিত হইতে পারে না। পানি শেষ হবে তো ওরা ওরা শ্রিঙ্কেজ হইতে হইতে নিচে নামবে না? তুমি কথা বুঝো নাই, তোমার পানি শুকাচ্ছে তো এটা তো আস্তে আস্তে নামবে না? এটা কি ভিতর থেকে পানি চলে যাবে এমন তো হবে না। এটা তো একদম সিম্পল কথা, ওই পাউডার গুলো আস্তে আস্তে কি সেটা আরো নিচের দিকে নামবে না? বুঝো নাই কথাটা? তুমি একটা না স্যার, স্লারি থেকে ওয়াটার চলে যাচ্ছে, এতে করে কি ওই পার্টিকেল যেখানে ছিল ওইখানেই থাকবে আর আর ওর আশপাশ থেকে ওয়াটার চলে যাবে, তাহলে পার্টিকেলটা কি শূন্যে ভাসবে? কথা বুঝো নাই তুমি? এর আগের ফিগার দেখছিলা? এই যে এই ফিগারটা দেখছো, এখান থেকে যখন ওয়াটার চলে গেল তখন কেন এটা নিচে চলে আসলো বলো তো? স্যার এই পানি দুটো শুকিয়ে পার্থক্য গেছে। বুঝছো? পানি সরে গেছে, তাহলে কি পার্টিকেল গুলা কি আস্তে আস্তে ফাঁকা ফাঁকা জায়গা ফিল আপ করবে না? ও তো আর এমন না ইয়েস যে স্যার। একদম হাওয়ায় ভাসবে। এই যে যেমন এই পার্টিকেলটার কথা চিন্তা করো, এই কি এর চারপাশে টোটালি ছিল ওয়াটার, তাহলে ওয়াটার অ্যাবজর্ব হয়ে গেলে তাহলে ও কোথায় থাকবে? ও কি ওখানে মানে হাওয়ায় থাকবে? এটা কি পসিবল বলো? বুঝছো নাই? বুঝছো নাকি না? দুঃখিত স্যার, এখনো স্যার বুঝি নাই। আমি আমার কথা তুমি শুনছো কিনা আমি জানি না। একটা পার্টিকেল যখন থাকবে এর চারপাশে টোটালি ছিল ওয়াটার, ওয়াটার চলে গেল, ঠিক আছে? তাহলে এই পার্টিকেলটা কি এখন এয়ারে থাকবে? এই না স্যার, পার্টিকেলটা পানি সাপোর্ট চলে ছাড়া যাওয়ার পরে থাকতে নিচে পারবে? চলে আসবে। বুঝছো এবার নাকি না? ইয়েস স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন দেখো যেটা বললাম যে এটা আমরা মোটামুটি দেখলাম। আমরা আরো কারো কোশ্চেন আছে কোনো? কারো কোনো কোশ্চেন? ওকে,
আমরা এরপরেরটা যাচ্ছি, দেখো এরপরে হচ্ছে যে আমাদের প্লাস্টিক ফর্মিং প্রসেস, মানে স্লিপ কাস্টিং এর পরের প্রসেসটা হচ্ছে প্লাস্টিক ফর্মিং। তো এটা দিয়ে আমরা আজকে শেষ করি। দেখো এখানেও অনেকগুলো আছে, যাই হোক শেষ করি। যেটা বলতেছিলাম যে এখানে প্লাস্টিক ফর্মিং এ আমাদের ওয়াটার থাকবে হচ্ছে 15 to 25% সে। সো 15 to 25% ওয়াটার কিন্তু স্লারির মতোটা এতটা একদম লিকুইড না, এটা একটা পেস্ট বলা যায়। সো এখানে আমরা যেটা করি যে আমাদের ভ্যারাইটি অফ ম্যানুয়াল এন্ড মেকানাইজড মেথডে আমরা এই ইয়াটা মানে কি বলে প্লাস্টিক ফর্মিং প্রসেস ইউজ করি। অনেক সময় ম্যানুয়াল হইতে পারে, আরেকটা হচ্ছে মেকানাইজ মেথড হতে পারে। আচ্ছা, ম্যানুয়াল মেথডের সবচেয়ে কমন এক্সাম্পলটা হচ্ছে তোমার হ্যান্ড মডেলিং। তোমরা ওই যে যেটা বললাম যে আমরা যখন ওই পটার সুইলে দেখছো না এগুলো, ওই পটার সুইলে কিভাবে আমাদের একটা পট বানায়, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। এখানে যেটা করে যে আমাদের একটা ওই যেই প্লাস্টিক ফর্মিং এর যেই স্লারিটা বা পেস্টটা সেটাকে আমরা নেই, এরপরে একটা রোটেটিং হুইলে ঘুরতে থাকে, এবং এটা আমরা সবাই মোটামুটি জানি। তো যাক, এটা ডিটেলস আসতেছি পরে। তো মেন কথা হচ্ছে হয় মানে আমরা ম্যানুয়ালি হাত দিয়ে আমরা বিভিন্ন শেপ দিব, অথবা মেকানাইজ মেথড দিয়ে বিভিন্ন শেপ দিব আমরা। সো ম্যানুয়াল মেথড ইউজ ক্লে উইথ মোর ওয়াটার বিকজ ইট ইজ মোর ইজিলি ফর্ম। তো ম্যানুয়াল মেথডের ক্ষেত্রে আমাদের একটু ওয়াটার বেশি দরকার, যাতে করে আমাদের। আচ্ছা, এখন আমাকে বলো তো, তাহলে তোমরা বলতে পারতা না, মানে তোমরা এই কোশ্চেনটা কিন্তু করার কথা ছিল যে স্যার তাহলে এর আগে যে এই স্লিপ কাস্টিং করলাম আমরা, ঠিক আছে, এই স্লিপ কাস্টিং এর যেই ইয়াটা স্লিপটা, সেইটা দিয়ে কেন আমরা মানে ইয়াটা হ্যান্ড হ্যান্ড মডেলিং করলাম না? কেউ বলতে পারবা? হ্যান্ড মডেলিং যে মেথডটা, মানে পটার সুইলের যে মেথডটা, ওইটা কেন প্লাস্টিক ফর্মিং এর ক্ষেত্রে প্রযোজ্য, কেন স্লিপ কাস্টিং এর স্লিপের ক্ষেত্রে কেন প্রযোজ্য না? কেউ বলতে পারবা? বুঝছো না আমার কোশ্চেনটা? মানে আমি বললাম যে স্লিপ স্যার কাস্টিং পানির পরিমাণের জন্য। এক্স্যাক্টলি, পানির পরিমাণ এত বেশি যে তুমি ওরে তো শেপই দিতে পারবা না, তুমি হাত দিয়ে তো তুমি রাখতে পারবা না, ওটা তো লিকুইড, অনেক মানে লিকুইড আছে জিনিসটা। কথা কি বুঝতে পারছো? বুঝছো নাকি না আমি যে জি লজিক? স্যার, বুঝতে পেরেছি স্যার। জি স্যার। হাতে আঘাত দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, সো এটা এতটা লিকুইডাস থাকে যে ওটা শেপ দিতে পারবা না, এই জন্য আমরা এই পেস্ট ইউজ করব। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটা গেল মোর ওয়াটার মিন্স গ্রেটার শ্রিঙ্কেজ ইন ড্রাইং। তবে এখানে যেটা মাথায় রাখতে হবে, ওয়াটার যত বেশি হইতে থাকবে শ্রিঙ্কেজ তত বেশি হইতে থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো আমি ওইভাবে করে কিন্তু ফাইনাল প্রোডাক্টের কথা চিন্তা করতে হবে। এই জন্য দেখবা যে অনেক সময় যখন পটার্সরা বিভিন্ন জিনিস বানাইতো, যদি পারফেক্ট শেপের জিনিস বানাইতে যেত, ওরা একটু বড় বানাইতো জিনিসটা, এবং যাতে করে ওটা ইয়া হয়ে ফায়ারিং হয়ে ওরা একটু শ্রিঙ্কেজ হয়ে কিন্তু একটু ছোট হয়ে যেত। সো এটা কিন্তু ওরা খেয়াল করতো। তো যাই হোক, এটা গেল ম্যানুয়াল মেথড। আর মেকানাইজ মেথড তো আছেই, যেখানে কিনা আমাদের বিভিন্ন স্টেপ, মানে বিভিন্ন মিক্সচার, মানে বিভিন্ন কি বলে বিভিন্ন মিক্সচারে স্লারি কি বলে পেস্ট ইউজ করি, দেন আমরা আলটিমেটলি এখানে একটু কম ওয়াটারের গুলো আমরা ইউজ করার চেষ্টা করি, কারণ একটু ওয়াটার বেশি হলে প্লাস্টিসিটি অনেক বেশি হয়, যেটা কিনা ম্যানুয়াল মেথডের জন্য ভালো, বাট মেকানাইজডের জন্য আসলে এতটা ওয়াটার আসলে লাগে না। তো যাই হোক, এখানে তিনটা প্লাস্টিক ফর্মিং মেথড আছে। একটা হচ্ছে হ্যান্ড মডেলিং, যেটা কিনা সবচেয়ে কমন, আর জিগারিং আর এক্সট্রুশন। আমরা হ্যান্ড মডেলিং দিয়ে আজকে শেষ করব। সো হ্যান্ড মডেলিং মেথড আমরা সবাই জানি, সবচেয়ে বেশি কমন, যেখানে কিনা আমাদের ওই প্লাস্টিক ক্লেটাকে আমরা ডিজায়ার্ড জিওমেট্রি বা ডিজায়ার্ড শেপ দিতে পারি, এবং ডিজায়ার্ড শেপ দিয়ে আমরা যেটা করি যে ওই এটা একটা রোটেটিং হুইলের মাধ্যমে ঘুরতে থাকে, এবং রোটেটিং হুইলে ঘুরলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা জাস্ট ধরে রাখবো, তাহলে ওই শেপটা পেয়ে যাব। তবে রোটেটিং হলে একটা বড় মানে সুবিধা তো অবশ্যই আছে, যে আমাদের এখানে যেহেতু আমরা হ্যান্ড মডেলিং করি, আমাদের মানে ইয়াটা এনার্জি কম লাগে, নষ্ট হয়। কারণ তুমি যদি ওই হুইলটা না ইউজ করতে, তাহলে কিন্তু তোমার টাইম বেশি লাগতো, স্বাভাবিক, এনার্জি বেশি যেত। সো এটা একটা সুবিধা আছে। তো যাই হোক, হ্যান্ড থ্রোয়িং অন এ পটার সুইল ইজ অ্যান অ্যানাদার রিফাইনমেন্ট অফ হ্যান্ডক্রাফট মেথড, এটা তো আমরা জানি। প্রোডাক্টস অফ সার্কুলার ক্রস সেকশন ক্যান বি ফর্ম বাই থ্রোয়িং অ্যান্ড শেপিং দ্য ক্লে। মানে দেখা যায় যে আমাদের এটা ইজিলি সার্কুলার ক্রস সেকশনের জন্য সবচেয়ে বেস্ট। তবে এমন না যে অন্য কোনো শেপ করা যায় না, সেক্ষেত্রে হয়তো আমরা হুইল ইউজ করি না, সেক্ষেত্রে আমরা হ্যান্ড ক্রাফট মেথড ইউজ করি। তো যাই হোক, এখানে আমরা আলটিমেটলি মানে একটা শেপ দিব, দেন শেপের পরে ওইটাকে আমরা ড্রাইং করে বা ফায়ারিং করে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাব। তো আমার মতে আমরা এখানে শেষ করে দেই, তোমাদের তো আবার ক্লাসও আছে। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপ টু এই পর্যন্ত? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।
স্যার আপনি যে আজকে যে লেকচার করাইলেন স্লাইডগুলা আমরা কি স্যার ওইটুকুই পড়বো নাকি বইয়ে যে আরো এক্সট্রা কিছু জিনিস থাকে মানে বইয়ে অন্য জিনিস বই থেকে একটু দেখবা, তবে এখানে মোটামুটি আমি ইন জেনারেল কথাগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তবে শুধু স্লাইড পড়াটা একটু রিস্কি ভালো করার জন্য। শুধু স্লাইড পড়লে মানে তুমি কোশ্চেন পাবা, হয়তো আমি হ্যান্ড মডেলিং জানতে চাবো বা আমি জানতে চাবো যে ট্রেডিশনাল সিরামিকের এবং অ্যাডভান্স সিরামিকের পার্থক্য কি। তো তুমি স্লাইডেই মানে বেসিক কথাগুলো পেয়ে যাবা। তবে তুমি বই পড়লে তোমার উপর কিন্তু তোমার ইয়াটা অনেক বেশি হয়ে গেল, তোমার নলেজ অনেক বেশি হয়ে গেল, সো তুমি এখন লিখতে পারাটাও তোমার জন্য ইজি হবে। তবে আমি এই স্লাইডগুলোতে অবশ্য অনেকগুলা আমরা মানে ওই মানে কি বলে ডিটেলস মেকানিজম গুলোও নিয়ে আসছি যতটুকু দরকার। সো তুমি আপাতত স্লাইড পড়া আমি বলবো যে কখন তোমাদের কোন ইয়েতে বইটা বেশি ফোকাস করা লাগবে সেটা আমি বলে দিব। তবে এটার জন্য বইটা একটু দেখলে ভালো, ঠিক আছে? বইটা দেখলে ভালো। আমি এই স্লাইডটা এখনো দেই নাই তোমার, গত স্লাইডটা শুনতে পাচ্ছো? Yes, sir. ইয়েস স্যার আমার ওই আচ্ছা, যেটা বলতেছিলাম শেষ করি। তো আমরা ওটা বলবো যে কখন। হ্যাঁ বলো। স্যার আপনি ক্লাসের শুরুতে সিটি নিয়ে কথা বলছিলেন না, তো আমরা হচ্ছে ওই স্যার প্ল্যান করে রেখেছিলাম স্যার 11th উইকে হচ্ছে এমএমই একটা সিটি দেওয়া যাবে স্যার। 11th উইক বলতে হচ্ছে তোমার লাস্ট উইকের আগের week। হ্যাঁ লাস্ট উইকের আগের উইক। আচ্ছা সমস্যা না ওইটা। আর আমাদের তাহলে তিনটে অলরেডি হচ্ছে কালকে একটা সিটি আছে তো ওই ইয়ে স্যার নিবে, মাহবুব স্যারে নিবে, তো তিনটা শেষ হয়ে যাবে, আপনার একটা বাকি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমারটা আমি একটু পরেই নিব, কারণ আমার টপিক গুলো একটু শেষ না করে আসলে নিতে পারতেছি না, বুঝছো? হ্যাঁ ঠিক তো আছে, আমি আমরা একটু 11th পরে। উইকে দিই, সমস্যা নেই। আচ্ছা সমস্যা না, আমি 11th উইকেই নিব। তো যাই হোক ঠিক আছে, তাইলে আমি তোমাদের স্লাইড তো গতটাও দেই নাই আর আজকেরটাও দিয়ে দিব। একটু ব্যস্ত ছিলাম তো, আমি আজকে রাতেই দিয়ে দিব তোমাদের, তোমরা চেক করো টিমস। আর বইয়ের থ্যাংক ইউ। রেফারেন্স আমি দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমাদের তো ক্লাস আছে, তাহলে আর দেরি না করি। তোমাদের আজকে প্রেজেন্ট কি সবাই? আমি একটু দেখি, ইয়ার একটু চেক করো তো স্যার কি প্রীতম, অবস্থা। সিটি কালকে না 10th উইকে? স্যার বুঝছেন? আবার বলো। স্যার স্যার নেক্সট উইকে স্যার মাহবুব স্যারের সিটিটা আর কি। না না, আমি নেক্সট উইক নিব না তো, বললামই তো, ওই 11th উইকেই দিও, সমস্যা নাই তো। নেক্সট স্যার উইক তো আমি 11th উইকে নেবেন আমি 11th উইকেই নিব, সমস্যা নাই। 11th উইকে তো বলছিলাম। স্যার হ্যাঁ আমি তো সেটাই বললাম, আমি 11th উইকেই নিব, নেক্সট উইকে নিচ্ছি না তো, সমস্যা নাই। হ্যাঁ স্যার আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলেন ওটার জন্য একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েন। হ্যাঁ, আমরা ওইটা করার করি থেকে নাই, করতে ওইটা পারতেছি বললামই না। তো, আমি আজকে ব্যস্ত ছিলাম। আমি এই বুধবার মানে কালকে আগামীকাল করব, তোমরা শনিবার জমা দিয়ে দিবা, ঠিক আছে? মানে দুই দুই দিনের মধ্যে জমা দিয়ে আমি বুঝাই দিব তোমাদের টিমস এর অ্যাসাইনমেন্ট সেকশনে ডিটেলস লিখে দিব যে তোমরা কিভাবে জমা দিবা, সমস্যা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে ঠিক আছে তাহলে। আর আজকে অ্যাবসেন্ট কি আছো? ক্লিয়ার দেখছো কে আছে অ্যাবসেন্ট? আমি স্যার দেখতে নোটিস করিনি আমি। নোটিস করো নাই না? আমি দেখতে পাচ্ছি একজন অ্যাবসেন্ট মোস্ট প্রবাবলি, সে কে? না এখন মনে হয় আবার আয়েশ চলে আসছে মোস্ট প্রবাবলি, না কি বুঝতেছি না। 61 স্যার দেখা এই আচ্ছা। যে নেটওয়ার্ক ইস্যু ছিল তো তাই হলো আচ্ছা জয়েন আচ্ছা ঠিক করতে আছে ঠিক বারবার। আছে ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের ক্লাস আছে মোস্ট প্রবাবলি, তোমরা তাহলে লিভ নাও, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। জি, জি।